পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, চূড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। কথায় কবিতায় অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন স্বীয় প্রতিভায় উজ্জ্বল ও এ সময়ের অত্যন্ত সুপরিচিত কবি সমরেশ চৌধুরী, যার লেখনীতে কখনো ফুটে ওঠে সমাজের প্রতি তীব্র শ্লেষ, কখনো জীবন যন্ত্রণা, আবার কখনো মরমী আবেগ। আসুন মানবিক কবি সমরেশ চৌধুরীর মুখেই শুনে নেব তাঁর অভিজ্ঞতার কথা। যে চাষি আকাশ দেখে বলে দেয় আজ বৃষ্টি হবে কি না, আমি তার থেকে বড় প্রকৃতির কবি দেখিনি। যে শ্রমিক পাথুরে খনিতে হাতুড়ি চালায় সভ্যতার জন্য, আমি তার থেকে বড় প্রতিবাদী কবি দেখিনি। যে ডোম লাশ কাটা ঘরে দিনে 10টা শরীর কাটাছেঁড়া করে প্রেমিকা অথবা বউয়ের শরীর স্পর্শ করে, আমি তার থেকে বড় কোনো রোম্যান্টিক কবি দেখিনি। তবুও কবিতা লিখি ও লেখা হয়, সব পেয়েও হয়তো না পাওয়ার ভনিতা ছাপার অক্ষরে। আফসোস শুধু কবিতা এখনো তাদের হাতে পৌঁছল না। নমস্কার বন্ধুরা, আমি সমরেশ চৌধুরী। পেখম রেডিওর আমন্ত্রণে আজ আপনাদের কাছে এসেছি কথায় ও কবিতায় অনুষ্ঠানে। অর্থাৎ অনুষ্ঠানের নামকরণ দেখেই আপনারা বুঝতে পারবেন আমি কিছু কথা বলবো, তার সাথে আমার কিছু কবিতা আমি পাঠ করব। প্রথমে ধন্যবাদ জানাই পেখম রেডিওকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথায় আসি, কবিতা মূলত আমি লেখা শুরু করেছি, সেইভাবে দিনক্ষণ তারিখ কিছুই মনে নেই। লিখতে লিখতে কবে যেন নিজের ভাব প্রকাশ প্রথমে ডায়েরিতে কাগজে লিখতে 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 একটা জায়গায় এলাম। আপাতত মূলত নিজের জন্য লিখি। নিজের কোথাও একটা দায়বদ্ধতা আছে, নিজের সমাজকে দেখার প্রতি, মানুষকে দেখার প্রতি। আর যে সময় আমার জন্ম 70-এর শেষের দিকে, আমরা বোধহয় এই জেনারেশন সবচেয়ে বড় বিবর্তন দেখতে পেয়েছি। তো সেটাকে আমি কিভাবে দেখি, সাদা কালো থেকে রঙিন হয়ে গেল যে দুনিয়া, তাকে আমি কিভাবে কি চোখে দেখি, সেভাবেই মূলত লেখাগুলির চেষ্টা করি, সেভাবেই লিখি। কতদূর কবিতা হয়েছে সে আপনারা বলতে পারবেন। ওই যে নিজের জন্য লিখি, যখন নিজের লেখাটা অন্য কাউকে হয়তো ওই একইভাবে স্পর্শ করলে একটা পাঠক তৈরি হয়, ওইভাবে কিছু পাঠক আমার তৈরি হয়েছে যারা আমাকে পড়ে, আমাকে জানে আমি কি ধরনের লেখা লিখি, তারা সেটাকে বিবেচনা করে, তাদের মতামত জানায়। ব্যাস এটুকুই। কবিতা ওইভাবেই হয়ে গেল জীবনের একটা অঙ্গ। তো কবি শব্দটি নিয়ে আমার খুব সন্দিহান আছে। আমার নামের আগে ওটা বসালে আমার খুব নিজেরই একটা কেমন হয়, কারণ কবিতা হচ্ছে একটা যাপন। কবি হওয়া, যেটা বললাম আমার প্রথম কবিতাতেই আমি বললাম, কবি হওয়া অত সোজা নয় বোধ হয়। কেন আমরা লিখি, আমরা চার দেওয়ালে সুখী থেকে, এসি চলছে,
ন্যূনতম টিকে থাকার জন্য যে জরুরি জিনিসগুলি আমরা পেয়ে যাচ্ছি তারপর লিখি। কবি আমরা নই, কবি তারা যারা একদম প্রত্যন্ত জায়গায় জীবনকে সামনে থেকে দেখছে। আমি রান্নায় যদি নুন কম পাই আমার একরকমভাবে তার রিয়াকশান হবে, যে চাষি চাষ করছে রাত্রিবেলা খেতে বসছে তার পাতে নুন কম পড়লে পরে তার আরেক রকমভাবে রিয়াকশান হবে। আমি যখন কোনোদিন যদি ওই জায়গাটায় নামতে না পারি, ওই যাপনটার সাথে যদি আমি এক না হতে পারি, আমি তো সেইভাবে তার কথা বলতে পারবো না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমার লেখার মধ্যে আমি এই জায়গাটাকেই ছুঁতে চাই, যে মানুষগুলির কথা হয়তো সেভাবে কোনোদিন লেখা হয়নি, বা সেই মানুষগুলির কথা হয়তো সেভাবে কোনোদিন বলা হয়নি কোনো মঞ্চ থেকে। তাই জন্যই আমার প্রথম কবিতা, আমার এই বোধগুলি আসে, আমার এগুলি মনে হয় যে যে ডোম সারাদিন লাশ কাটছে তার গায়েও তো একটা গন্ধ আছে, তারপরও তো তার শরীরটা তার প্রিয়তমা ছুঁয়ে দেখে, তার কি ফিল হয়, সে সেই মুহূর্তে তার অনুভবটা আমার খুব জানতে ইচ্ছে করে। এই জানা থেকেই টুকটাক বিভিন্ন পাগলামি আমি করেছি জীবনে। ফুটপাতে রাতও কাটিয়েছি, দেখার জন্য যে ফুটপাতে যারা শুয়ে থাকে তাদের সারাটা রাত ফুটপাতে একটা ইটের উপর বা ফুটপাতের উপর শক্ত জায়গায় শুয়ে থেকে আকাশ দেখতে কেমন লাগে, সেভাবেও এক এক দিন কাটিয়েছি। যেহেতু কথা ও কবিতায়, তো কথা বলার সুযোগ তো আমাদের খুব একটা থাকে না। কবিতা হয়তো বিভিন্ন মঞ্চে দেশ বিদেশে বলেছি, কিন্তু কথা কাকে বলবো, কথা শুনবেই বা কে? সুতরাং এত সুন্দর একটা কথা বলার জায়গা পেয়েছি, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। বেশ কিছু কথা বলতে ইচ্ছে করে। আসলে যে সময়টা বড় হয়েছি, 70-77 জন্ম আমার, সেই সময় উদ্বাস্তু কলোনিতে বড় হয়েছি। দারিদ্রতার মুখোমুখি হওয়া, সেই সময় থেকে একটা সমাজ গঠন, বামপন্থী আন্দোলনের শুরুয়াত, তার ক্ষমতায়ন, সেইভাবে একটা সমাজ, একটা রাজ্য তৈরি হচ্ছে ধীরে 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 একটা আন্দোলনের মাধ্যমে। সেই সময় একটা ডিম আমরা মনে পড়ে ছোটবেলায় মাঝখানে সুতো দিয়ে কেটে দুটুকরো করে আমরা খেতাম। তো সেই জায়গা থেকে আজকে আমরা কোন জায়গায় এসেছি, তার বিবর্তন, মানুষের নেচারও পাল্টে গেছে। যেরকম আগে একটা বাড়িতে 2-3টে ভাই থাকলে তার বই দিয়েই তার পরের জেনারেশন পড়াশোনা কমপ্লিট হয়ে যেত। এখন এই যুগে হয় না সেটা, প্রতি বছর তার নতুন বই হয়। কাদের জন্য হয়? সেই ব্যবসায়ীদের কথা ভেবেই সিলেবাস ওইভাবে তৈরি হয়। কিন্তু আমাদের ছোটবেলায় একটা জেনারেশন হয় ওরকমভাবেই বই নিয়ে নিয়ে পাড়ার বই, কে কোন ক্লাসে পড়ছে তার আগের ক্লাসে বই পরের জেনারেশন পড়ছে, এইভাবেই বড় হয়েছে। শেয়ারিংটা সেইভাবে শিখেছি। যেমন বড়দের জামা কাপড় পুরনো পরেছি, এমনকি নিজের বাড়িতে দাদা ভাইয়ের থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী, সেরকম সেই চলটা ছিল। যেহেতু একটা সমষ্টিগতভাবে সব মানুষই উদ্বাস্তু পরিবারের, উদ্বাস্তু এরিয়াতে এইভাবেই বড় হয়েছে, এরকম একে অন্যের হাতটা ধরে বড় হয়েছে, তো সেইভাবেই সমাজটাকে দেখা হয়েছে। সেখান থেকে একটা মারাত্মক বিবর্তন হয়ে গেল। আমরা সেলফি তুলতে শিখে গেলাম, সেলফ ব্যাপারটা চলে এলো আমাদের মধ্যে। ক্রমশ আমাদের একা একা বাঁচার মতো করে দিয়েছে। আর সবশেষে তো এখন লকডাউন, বাঁচো আরও কত একা বাঁচবে, অন্যকে ছুঁয়েও দেখতে পারবে না। তাহলে বিবর্তনটা ওই জায়গা থেকে এই জায়গায় এসছে, সেটা যদি আমি লেখার মধ্যে না তুলে আনতে পারি তাহলে আর লেখার সার্থকতা কোথায় হবে, বা নিজের কাছে নিজে কি কৈফিয়ত দেব? পুরোটা অবশ্যই সমস্তটাই প্রেম, প্রেম ছাড়া কিছু হয় না। আমি যে মানুষটার কথা বলছি তার অবচেতন মনে আমার হৃদয়ে তার প্রতি কিছু ভালোবাসা আছে, তাই জন্যই আমি হয়তো সেই কথাটা বলছি, চাষির কথাটা লিখছি, ডোমের কথাটা লিখছি। তো সেরকমই আরেকটি কবিতা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি ইতর সম্প্রদায়ভুক্ত মানুষ, সভ্যতার শেষ কিনারে দাঁড়িয়েছি। জঞ্জাল আস্তা করে ঘেউ কুকুরের মতো এ জীবন, কুড়িয়ে খাচ্ছি, চাটছি নিজের অস্তিত্ব, দগদগে ঘায়ে নুনের প্রলেপ দিচ্ছি। গোঙানির শব্দে বালিশ চাপা দিচ্ছে মৃতদেহ। এই মৃতদেহ আমার, এ কি আমি আজও বেঁচে আছি? ডোমের গায়ের গন্ধ আমার, যে কটা লাশ পুড়িয়েছি আমি সবার নরম মাংস খুবলে সহবাস করেছি। আমি চেয়েছি তারা বেঁচে ফিরুক ঘরে, একটা ভাতের যোগান দিতে না পেরে গরম জল ছুড়ে দিয়েছি আমি মুখাপেক্ষী থাকা আমার শিশুর দিকে। সে আমাকে বাবা বলেছিল। আমি ইতর,
এ জীবন ইতরের। আমাকে তুমি কবিতা দেখাচ্ছ, সুখী জীবন, সুখী মানুষের দুঃখ বিলাসিতার নাম কবিতা। বংশ পরিচয়ের আদিক্ষেতায় পিছন মুছেছি বর্ণ পরিচয় ছিঁড়ে। তুমি জানো, ইতর জীবনে ক খ শেখার আগে খানকি শিখেছি বেশ্যা মাগির দোরে। কবিতা নয়, আমাকে স্লোগান লিখে দাও, খালি পেটের অথবা জ্যান্ত মরার। আমাকে এক্ষুনি যেতে হবে ফুটপাতে গর্ভপাত হওয়া মায়ের পাশে। স্লোগান লিখব ইতর সভ্যতার। অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম, এই যে আমাদের ভালো থাকা, এই আমাদের ভালো থাকাটা নির্ভর করে সমাজের কিছু নিচুতলা মানুষের উপর। সেটা আশা করি এই যে সময়টা আমাদের দেখাচ্ছে করোনা কাল, আমরা বোধহয় প্রতি পরতে পরতে এই উপলব্ধিটা করতে পারছি যে সমাজের নিচুতলার মানুষ যদি ভালো থাকে তবেই গিয়ে আমরা ভালো থাকব। আজকে যে জঞ্জাল নিয়ে যায় বাড়ির সামনে বাঁশি বাজিয়ে, সে যদি 3 মাস না আসতো, বাড়িতে জঞ্জালের কি স্তূপ হতো। এই মানুষগুলি উপেক্ষিত হয়ে আছে দিন দিন। কবিতাতে যত পড়েছি বা আমার সীমিত জ্ঞানে আমি যতটা দেখেছি, আমরা চাঁদ তারা দেখেছি, প্রেম ভালোবাসা বলেছি, এই উপেক্ষিত মানুষগুলির কথা কোনোদিন আলোচনা করিনি আমরা। আমার খুব অবাক লাগে ভাবতে, যেরকম জঞ্জালে ধাপার মাঠ যেরকম আছে, সেখানে অনেক শিশু শ্রমিক কাজ করে, আমি গিয়ে দেখেছি। আমি এইভাবে এই লাইফগুলিকে খুব সামনে থেকে দেখি, পোর্ট্রেট করি তাদের কি ভাবনা। ওই জঞ্জালের মধ্যে ওই শিশুটি যদি একটা ভালো পেন পায়, আর পেন পেয়ে সে যদি আঁকিবুকি কাটতে কাটতে কোনোদিন ভালো লেখা তার বেরোতেই তো পারে। এরমভাবেই তো মানুষের স্বপ্নগুলি হয়। আমি এইভাবেই দেখার চেষ্টা করি, এইভাবেই লেখাগুলি আসে। হ্যাঁ, ভালোবাসার কবিতাও অবশ্যই লিখি, অবশ্যই আসে, কিন্তু আমার এই মানুষগুলিকে জানতে বড় ইচ্ছে করে, তাদের সেই মুহূর্তগুলি আমার জানতে ইচ্ছে করে, তারা কিভাবে সারভাইভ করছে জানতে ইচ্ছে করে। এখন যেটা সবাই বলছে, মানুষ আয় আরও বেঁধে বেঁধে থাকি মানুষ মানুষের সাথে, এটা একদিন দুদিনের ব্যাপার নয়। আজকে আমফান হলো, করোনা হলো, আমরা সবাই বলতে শুরু করে দিলাম। এটা আমাদের দীর্ঘ প্র্যাকটিস না করলে কেউ হঠাৎ করে এই কাজটি করতে পারবে না। তাকে প্র্যাকটিসে আসতে হবে, তাকে সমাজের দর্পণ হতে হবে। যেভাবে আমার খুব মনে হয় যে কোনো রেড লাইট এরিয়ায় যে মেয়েরা, তারা ভালোবাসাকে কী চোখে দেখে, তারা তো শরীর রোজ পাচ্ছে, তারা কিভাবে ভালোবাসা দেখে। তার থেকেই আমার একটি 2 লাইনার লেখা ছিল, আমি কালী পুজোর দিন পোস্ট করেছিলাম। সোনাগাছির সবচেয়ে কালো মেয়েটিকে পায়ে একটি জবা রেখে বলতে ইচ্ছে করছে, তুই বড্ড কালী। অর্থাৎ তারও তো একটা হৃদয় আছে, শরীর ব্যতীত। শরীর তো নিমিত্ত মাত্র, কয়েক মিনিট, কয়েক মুহূর্তের। হৃদয়টা তো বড় মানুষের, তারও একটা হৃদয় আছে। সে ভালোবাসাকে কি চোখে দেখে। এরমভাবেই লেখাগুলি এসছে। তারপর জীবন যেভাবে আমাকে শিখিয়েছে, জীবন যেভাবে আমাকে প্রতিটা ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিয়ে গেছে, ওইভাবেই আমি আমার লেখা সাজিয়েছি, ওইভাবেই লেখার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগে, আপনারা ভালোবাসেন, তাই জন্যই আজকে যেটুকু যা সম্মান, যেটুকু যা কবিতা আমাকে দিয়েছে, সেটুকু সবটুকুই আপনাদের জন্য। হয়তো আমার সাথে কোনো আরেকটি আত্মা, কোনো পাঠকের আত্মা ওইভাবে মিলে যেতে পেরেছে বলেই আপনারা সেইভাবে লেখাগুলিকে গ্রহণ করেছেন। এটা আমার কাছে মস্ত বড় প্রাপ্তি। আর যদি অন্য কথা বলতে হয়, কবিতা আমাকে কি দিয়েছে, ভীষণ দারুণ দারুণ মজার মুহূর্ত আমাকে কবিতা দিয়েছে। যেমন একটি ঘটনা বলতে ইচ্ছে করছে, আমি যেহেতু কোনো নাম উল্লেখ করব না, কারণ এটা ফেসবুকে যাবে। সে আমার সাথে আছে দীর্ঘদিন ধরে ফেসবুকে। আমি বিদেশে একটি জায়গায়, বাংলাদেশের জায়গার নাম বলে দিই, আমি তার আর কারোর কথা বলছি না। বাংলাদেশের রাজশাহীতে আমি কবিতা পাঠ করছি মঞ্চে। এরকম কবিতা পাঠ করার পর আমি মঞ্চ থেকে নামার পর একটি মেয়ে এলো, যে প্রায় কাঁদো কাঁদো তার অবস্থা। সে আমাকে ফেসবুকে দীর্ঘ 3-4 বছর ধরে আমার লেখা সে পড়ে। সে কাছে এসে আমার সামনে বলল যে, দাদা তুমি সমরেশ চৌধুরী? আমি বললাম হ্যাঁ। বললো, আমি তোমাকে ভীষণভাবে ফলো করি, ভীষণভাবে তোমার লেখা পড়ি, আমার ভালো লাগে তোমার লেখা পড়তে। তো সে আমাকে, ওইটাই আমার মস্ত বড় প্রাপ্তি। আমি বাংলাদেশে একজন পাঠক যে আমার লেখা নিয়মিত পড়ে আসে, আমাকে কাছ থেকে পেয়ে তার ওরকম চোখ ছলছল। সে আমাকে কিছু তার জীবনের সংক্রান্ত প্রশ্ন করেছিল, যার আমি উত্তর সেই মুহূর্তে দিইনি, কিন্তু আমি আমার ইন্ডিয়াতে এসে আমার বাড়ির থেকে যোগাযোগ করে আমি তার জীবনের কিছু মূল্যবান পরামর্শ দিতে পেরেছি। সেই দিক থেকে দেখতে গেলে আমার এটা অন্যতম প্রাপ্তি। এছাড়া তো বিভিন্ন মানুষ, বিভিন্ন বরণীয় ব্যক্তি তাদের
সঙ্গে কথা বলা, তারা আমার সঙ্গে কথা বলে, তাদের আমি চিনি, এটাই কম প্রাপ্তি তো নয়, এটাও অনেক বড়। কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের একটি দল গঠন করেছি, অন্য নিশাত তার নাম। যেহেতু কবিতা ভীষণ তো ড্রাই সাবজেক্ট, কবিতা বা আবৃত্তি এটা গান যতটা পেনিট্রেট করে, কবিতা তো সেইভাবে মানুষকে অতটা প্রত্যন্ত জায়গায় তো পেনিট্রেট করা সম্ভব নয়, এখনও পৌঁছায়নি, যেটা আমি প্রতি পরতে পরতে সেই আক্ষেপটাই করছি যে একদম যে খনিতে কাজ করে তার জীবনে রবীন্দ্রনাথের ভূমিকা কি। অত বড় একটা মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, নিজেই একটা ইনস্টিটিউশন, তো সে ওই মানুষটার কাছে কত দূর পৌঁছাতে পেরেছে, আর আমরা তো নিমিত্ত মাত্র। আমরা কি লিখছি, কালের গর্ভে সব হারিয়ে যাবে, তাও যেটুকু সম্ভব মানুষের জন্য লিখে যাওয়া, যেটুকু সম্ভব, যদি একটা কোনো লেখা সারা জীবনে একটা লেখা একটা শব্দ যদি মানুষের কাছে পৌঁছতে পারে, এর থেকে পরম প্রাপ্তি যে কোনো ক্রিয়েটিভ মানুষের বোধহয় আর কিছু হতে পারে না। যাই হোক, আমি আমার পরবর্তী কবিতায় যাচ্ছি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ পুনরায় জন্মাতে পারি থেকে আমি কিছু টু লাইনার আপনাদের পড়ে শোনাই, আশা করি ভালো লাগতে পারে আপনাদের। একটু সুখের সন্ধানে যতগুলো দরজায় কড়া নেড়েছি, উত্তর এসেছে বাড়িতে কেউ নেই। একটু ছুটির খোঁজে সারা দিন ছুটি, জল ভর্তি কাচের গ্লাস হাত থেকে পড়ে যাওয়ার পর রক্তাক্ত হয়ে পিছলে পড়ার ভয়। জল নিয়ম মেনে ঢাল খুঁজে নেবে, ভাঙা কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকবে ঘরময়। আফসোস থাকে গ্লাসের প্রতি, তোমার আমার তো জলের জন্য হয়। যতবার বুকে রেখেছি গোলাপ, রক্তাক্ত হয়েছি কাঁটায়। খুলে রাখা পোশাক জানে সারাদিনের অভিনয়। স্নানকক্ষ ও শ্মশান চুল্লির কাছে আমি নগ্ন ও একা। হয়তো এই ভালোবাসাগুলি বা এরমভাবে আমি সমাজটাকে দেখি বলে আমার কাছে সবই খুব ভালো লাগে। আমি অতটা নিরাশাবাদী নই। আমার কাছে প্রতিটা সকালই একটা নতুন করে, আসলে ছোটবেলা থেকে না পেতে পেতে ব্যাপারটা এরকমই এসে গেছে। যেমন খেলাধুলো করতাম, চোখ একটা অ্যাক্সিডেন্টে আমার চোখটা হারায়, আমি ডান চোখে দেখতে পাই না, একেবারেই দেখতে পাই না। যারা আছো তারা হয়তো এই ঘটনাটা জানো না, আমার ফেসবুকে যারা আছো বা আমার যারা পাঠক, তো ক্রিকেট খেলতাম সেই সময়। আমি প্রায় খবরের কাগজে নাম বেরোচ্ছে বা লেখালেখি জায়গায়, মানে খেলার জায়গায় একটা জায়গায় যাচ্ছি, সেই সময় আমার চোখ অ্যাক্সিডেন্ট হয়, চোখটা হারায়, খেলাটা চলে যায়। ওই যে একটা 13-14 বছর থেকে যে একটা মানে ছেড়ে দেওয়া, না পাওয়া শুরু হলো, সেটা হতে হতেই কোথাও গিয়ে এই ক্রিয়েটিভ সত্তা বা কবি সত্তাটা কোথাও গিয়ে রিচ করে গেল। তারপরেই ওই বিভিন্ন লেখালেখি আসে। এরমভাবেই যেরমভাবে আর 5 জন বাঙালি ছোটবেলা থেকেই বড় হয়, আবহটা কবিতা গান নাচ নিয়েই বড় হয়, তো সেটা ছিল। আমি কবিতার বাদ দিয়ে আমার আনুষঙ্গিক সমস্ত ঘটনাগুলিই বললাম। তো আবার একটা কবিতায় ফিরে যাই। তোমার গর্ভে জন্ম নেবে আগামী আমার ঔরসজাত শিশু, শেষ ইচ্ছায় লিখে রেখেছ তুমি। আমি চুরি করে পড়েছি সে লেখা, কোনো অজুহাতে ছুঁয়ে দেখনি আমাকে, তবুও তুমি মেরি অথবা কুন্তির মতো জন্ম দিতে চাইছো কলঙ্ক। যা চেয়েছো ফিরিয়ে দিইনি কখনো, তবুও তোমার আমার সন্তানের জন্য এই পৃথিবীর ইতিহাস বরাদ্দ করেছে ক্রুশকাঠ অথবা বসে যাওয়া রথের চাকা। এবার বলো এত কষ্ট পারবে কি সইতে মা হয়ে। আদ্যপান্তই একটি প্রেমের কবিতা। তো আমি প্রেমকেও এইভাবেই পোর্ট্রেট করার চেষ্টা করি। প্রেম হলে প্রেমের সঙ্গে সহজাতভাবে শরীরও আসবে। শরীর ব্যতীত কোনো প্রেম কোনো দিন হতে পারে না। সেই ঐশ্বরিক ক্ষমতা অন্তত মনুষ্য জাতিকে দেওয়া হয়নি, সেটা হরমোনজাত ব্যাপার। তো সেইভাবে লেখাগুলি ফিরে এসছে বারেবার। যেটা বললাম, জীবনে পাওয়া না পাওয়াকে ওই চোখে দেখে ওইভাবেই লেখা। আরেকটি কবিতা বলছি। কি পেলাম কি হারালাম নিজের মনকে প্রশ্ন করি, জন্ম মৃত্যুর এই যে খেলা তার তফাতে নিজের মন বলে ছায়ার কাছে রাখা আছে উত্তর। প্রখর আলোর দিকে ছুটে যাই ছায়ার সন্ধানে, অনন্ত পথ পরিশ্রান্ত আমি খুঁজে পাই না নিজের ছায়া। জীবনকালের অন্ধ খেলায় কি পেলাম কি হারালাম আবার প্রশ্ন করি,
দূর থেকে ভেসে আসে কান্না, ক্রমশ এগিয়ে আসে আমার কাছে। পরিচিত মুখ অস্পষ্ট আবহে আমার ছায়ার সাথেই খেলা করে। খুব চিৎকার করে ডাকতে থাকি, গগনভেদী আওয়াজ, ভালোবাসার নাম ধরে সবার। তোমরা কেউ শুনতে কি পাচ্ছ? আমি তোমাদেরই একজন, ফিরিয়ে দাও আমার ছায়া। ধন্যবাদ, শুভরাত্রি। আপনারা সকলে ভালো থাকুন, কবিতায় থাকুন। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।